রবিদা, আপনি কুচবিহার পৌরসভার অত্যন্ত পুরনো পৌরসভা, প্রাচীন শতাব্দী পৌরসভার আপনি চেয়ারম্যান, রাজ্যের মন্ত্রিত্বে ছিলেন, প্রশাসনিকভাবে অনেক কিছু দেখেছেন। সাম্প্রতিককালে যেটা একটা মানে অস্থির একটা অবস্থা তৈরি করেছে, মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘরে বলেছেন যে পৌর কর বৃদ্ধির ব্যাপারে অনেক কথা হচ্ছে। আপনাকেও বলছিলেন, আপনি বলছেন না পৌর কর একটু বাড়েনি। এই যে মেসেজটা মানুষের কাছে ভুল যাচ্ছে, কিন্তু আদৌ কি তারা যারা বড় বিত্তশালী তারা ঠিকঠাক ট্যাক্স দিচ্ছে? আপনি তো চেয়ারম্যান। দেখুন, মমতা ব্যানার্জি যেটা বলছে তিনি সঠিক কথাই বলেছেন। তিনি কোনো সময় মানুষের উপরে কর ধার্য করার পক্ষে নয়। তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখনও দেখেছি যত বছর রেলমন্ত্রী ছিলেন এক পয়সাও ভাড়া বাড়ায়নি। আমরাও পৌরসভায় 2022 সালের 17ই মার্চ দায়িত্বভার গ্রহণ করার পরে আমরাও কোথাও কোনো ট্যাক্স বৃদ্ধি করিনি। বিশেষ করে যে সমস্ত জায়গায় যেমন ট্রেড লাইসেন্স ট্যাক্স সহ কোনো ট্যাক্স আমরা বৃদ্ধি করিনি, মানে এক পয়সাও বৃদ্ধি করিনি। আমাদের যেটা ব্যাপার, পৌরসভার কিছু স্টল রয়েছে, অর্থাৎ ভাড়া দেওয়া হয় সেগুলি পৌরসভার পক্ষ থেকে। পৌর আইন এবং ভাড়াটিয়া যে আইন আছে তাতে 3 বছর পর পর কমপক্ষে ভাড়া বৃদ্ধি করা হয়। ওটা একটা এগ্রিমেন্ট থাকে, সেই এগ্রিমেন্ট অনুযায়ী। কিন্তু কুচবিহার পৌরসভার গত 40 বছরে পৌরসভা পরিচালিত পৌরসভার নিজস্ব যে স্টল তার ভাড়া বৃদ্ধি না হওয়ার কারণে পৌরসভায় পরিষেবা দেওয়া মুশকিল হয়ে যাচ্ছিল, আর্থিক অনটন তৈরি হয়েছে। সেখানে ব্যবসায়ীদের সাথে 8 বার 9 বার 10 বার বসে আমাদের সমস্ত কাউন্সিলররা থেকে ন্যূনতম একটা আমরা ভাড়া ঠিক করেছি। সেইভাবেই ভাড়াটা ব্যবসায়ীরা খুশি মনেই দিচ্ছে। রোড সাইডে স্টলগুলো 2.5 টাকা স্কোয়ার ফিট, উপরতলায় 2 টাকা রোড সাইডের, আর ভিতরে যত স্টল আছে উপরে নিচে 1.5 টাকা স্কোয়ার ফিট। আপনারা বলুন যে এই 1.5 টাকা স্কোয়ার ফিট, 2 টাকা স্কোয়ার ফিট, 2.5 টাকা স্কোয়ার ফিট ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে সারা ভারতবর্ষে কোথাও গ্রামের মধ্যেও আছে? কোথাও পাওয়া যায়? কুচবিহার শহরেই 150 থেকে 200 টাকা স্কোয়ার ফিটে ব্যবসা করার জন্য দোকান ভাড়া নিতে হয় পার স্কোয়ার ফিটে। সেখানে অত কম, সেখানে ড্রেন পরিষ্কার প্রতিদিন করতে হয়, ঝাড়ু দিতে হয়, জল দিতে হয়, লাইট দিতে হয়, রাস্তা বানিয়ে দিতে হয়, টয়লেট বাথরুম করে দিতে হয়, সমস্ত পরিষেবাগুলো দিতে হয়। তো 40 বছর আগে কি ছিল আর 40 বছর পরে এক হতে পারে না। 40 বছর আগে দেখা যাবে তেল ছিল 6 টাকা লিটার, ডিজেল পেট্রোল 6 টাকা, এখন সেটা 100 টাকা হয়ে গেছে। বিদ্যুতের ইউনিট তখন ছিল 75 পয়সা 50 পয়সা, এখন 8 টাকা 8.5 টাকা হয়ে গেছে। যে লেবারটা একটা সময় 6 টাকা 8 টাকা, 40 বছরের 6 টাকা 8 টাকা হাজিরা ছিল, এখন 350-400 টাকার নিচে লেবার হাজিরা পাওয়া যায় না। প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, সুতরাং পরিষেবাতেও দাম বেড়ে গেছে, খরচা বেড়ে গেছে। কিন্তু রবিদা, আপনি তো প্র্যাকটিক্যাল মানুষ, খুব নিচ থেকে উঠে আসা, যে একদম পলিটিক্যাল লিডার, সিজন পলিটিশিয়ান। বহু বিত্তশালী আছে যাদের কোটি কোটি টাকা, বিভিন্ন শোরুম, অথচ ট্যাক্স দিচ্ছে কম। হ্যাঁ, এরকম আছে। কুচবিহার পৌরসভা এলাকায় যত ব্যবসায়ী রয়েছেন তার 70% তাদের কোনো ট্রেড লাইসেন্সই বছরের পর বছর ধরে নাই, যুগ যুগ ধরে নেই। বিনা ট্রেড লাইসেন্সে তারা ব্যবসা করে যাচ্ছে। আর যে 30% ব্যবসায়ী ট্রেড লাইসেন্স করছে, তারও মধ্যে 20% ব্যবসায়ী সেখানেও ট্যাক্স ফাঁকি দিচ্ছে। কীরকম? সে হয়তো 5টা ট্রেড করছে, একটা ট্রেডের সে ট্যাক্স দিচ্ছে, ট্রেড লাইসেন্স করছে। হয়তো সে 1000 স্কোয়ার ফিটের মধ্যে সে ব্যবসা করছে, দেখা যাচ্ছে 100 স্কোয়ার ফিটের ব্যবসার যে ট্রেড লাইসেন্স ফিটা সেটা দিয়ে যাচ্ছে, স্মল, ছোট। তাহলে 70% বিত্তশালী যারা ট্যাক্স দিচ্ছেন না, তাদের ব্যাপারে পৌরসভা আইনি কি ব্যবস্থা নিচ্ছে? আইনি আমরা সার্ভে করতেছি, প্রেসার দিচ্ছি, কিছু কিছু আইনে ঠিক করাচ্ছি, কিছু কিছু আসছে না। ব্যবসায়ীরা মানে নানা রকম অভিযোগ করছে, মুখ্যমন্ত্রীকে ভুল বার্তা পাঠাচ্ছে, ভুল মেসেজ পাঠাচ্ছে, হ্যাঁ, যে ট্যাক্স বাড়াচ্ছে, কিন্তু ট্যাক্স তো নয়। 20 বছর আগে যদি একটা ট্রেড লাইসেন্স করে থাকে, এখানে স্কোয়ার ফিট লেখা আছে, যদি 500 স্কোয়ার ফিটের দোকান হয় এত
500 থেকে 1000 স্কোয়ার ফিটে এত, 1000 থেকে 2000 এত। দেখা যাচ্ছে যে 500 স্কোয়ার ফিটে যে ট্রেড লাইসেন্সটা করছে, এখন সে 5000 স্কোয়ার ফিটের সেই ট্রেড কাজটা, ব্যবসাটা করছে। কিন্তু ওই 500 স্কোয়ার ফিটেই ও এন্ট্রি করছে ইয়েতে, অনলাইনে এন্ট্রি করে ছোট্ট একটা ট্রেড লাইসেন্স বানিয়ে নিচ্ছে। এগুলো আমরা লিগালি স্টেপ নিতে চাইছি। আমরা মুখ্যমন্ত্রীকে সব জানানোর জন্য কাগজপত্র তৈরি করছি। আমার হিসাবে আমাদের একটা সার্ভে করেছি, কুচবিহার শহরে যদি ঠিকঠাক পৌরসভা এলাকায় যত দোকান ব্যবসা আছে সব মিলে যদি ট্রেড লাইসেন্সের ইয়ে করা যায়, 5 কোটি টাকা আমাদের আয় আসতে পারে। সেখানে আমরা 1 কোটি 1 লক্ষ টাকা গত ফিনান্সিয়াল ইয়ারে পেয়েছি। তার আগের ফিনান্সিয়াল ইয়ার 80 লক্ষ টাকা ছিল। সুতরাং এভাবেই আমাদের পৌরসভা এলাকায় ন্যায্য যে ট্যাক্সটা, সেই ট্যাক্সটা ফাঁকি হয়ে যাচ্ছে। মানে ন্যায্য ট্যাক্সটা ব্যবসায়ীরা দিচ্ছে না। এটা তো বাস্তব যে পৌর কর থেকে তার আয় বৃদ্ধি হয় পৌরসভার, এবং সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। শুধু উন্নয়নের সমস্ত পরিষেবা খরচ এখান থেকে হয়, এবং যারা স্থায়ী কর্মচারী সরকারিভাবে, তাদের মাইনার 15% আমাদের দিতে হয়। তারা যখন রিটায়ার করে, রিটায়ারের 100% 7,30,000 টাকা পৌরসভাকে দিতে হয়। তারা যতদিন পেনশন পাবে সেই পেনশনের 60% টাকাটা পৌরসভাকে দিতে হয়। এবং তারা যে বোনাস পাবে, বোনাসের 100% টাকাটা পৌরসভাকে দিতে হয়। জল যে পরিষেবা চলছে, এই জল পরিষেবায় আমাদের 2 ধরনের জল দেওয়া হয়। একটা গ্রাউন্ড ওয়াটার বিনা পয়সায় হাউস হোল্ডদের দেওয়া হয়, সেটাও প্রায় কয়েক কোটি টাকা প্রত্যেক বছর খরচ হয়। তার ইলেকট্রিক খরচ, তার মেনটেনেন্স, এবং তার যারা স্টাফ আছে, প্রত্যেকটা মানে ওয়াটার পাম্পে 2 জন করে আছে, তাতে 35টায় 70 জন আছে। তাদের মাসিক বেতন পৌরসভাকে পুরোটাই দিতে হয়, হ্যাঁ এখানেই দিতে হয়। একটা বৈদ্যুতিক চুল্লি আছে, তার সেখানে সামান্য টাকা আয় হয়। সেখানে 12 জনের 14 জন স্টাফ থাকে, তার পুরো মাইনাটা পৌরসভাকে দিতে হয়। এইরকমই অনেক খরচা আছে যেগুলো পৌরসভাকে দিতে হয়। গাড়ির তেল আমাদের 8.5 থেকে কোনো মাসে 9 লক্ষ টাকা, পূজার মাস যখন হবে, রাসমেলার মাস হবে, 10 লক্ষ টাকা পর্যন্ত মাসে গাড়ির তেলের খরচ হয়। গাড়ি যখন একটা 40 বছর আগে একটা যে গাড়িটার দাম 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ছিল, এখন 14 লক্ষ টাকা সেই গাড়িতে কিনতে হচ্ছে। সুতরাং সব কিছুরই কিন্তু খরচা বেড়ে গেছে। আয়ের সাথে ব্যয়ের যদি সামঞ্জস্য না থাকে, তাহলে একটা পরিবার যেমন মুখ থুবড়ে পড়ে, একটা প্রতিষ্ঠান যেমন মুখ থুবড়ে পড়ে, এটারও কিন্তু সেই ঠিক একই অবস্থা রয়েছে। 1 মাস সময় দিচ্ছে মুখ্যমন্ত্রী হকার উচ্ছেদের ক্ষেত্রে। কিছুটা স্থিতিশীল পরিস্থিতি রয়েছে, ইতিমধ্যে রাজনৈতিক রং কার্যত লাগানোর চেষ্টা চলছে, কুচবিহারও বাদ যাচ্ছে না। বিং এর চেয়ারম্যান আপনি, মুখ্যমন্ত্রী যে নির্দেশ আপনি এটাই মানবেন? হকার উচ্ছেদের ব্যাপারে আপনার পরিকল্পনা ভাবনা আপনি কত দূর এগোতে পেরেছেন? মুখ্যমন্ত্রী আমাদের মায়ের মতো, আমাদের অভিভাবক। তিনি যে নির্দেশ দিবেন সেই নির্দেশ মাথা পেতে নিয়ে আমরা কাজ করব। কারণ মুখ্যমন্ত্রীর যে নির্দেশ দেবেন ওটাই চূড়ান্ত। উনি যখন যেরকম নির্দেশ দেবেন সেইভাবেই কাজ করব। আমরা কুচবিহার পৌরসভা একটা স্টাডি করেছি। আমাদের নথিভুক্ত যে হকার দেখা যাচ্ছে, যাদের আমরা লোন নিয়েছি আমাদের কাছে, তাতে প্রায় 1700 রয়েছে। তো এই যে 1700 রয়েছে, বা তাছাড়া আনঅথরাইজ আরও প্রচুর রয়েছে, এটা বহু বছর থেকে অনেকে করে, এবং এর 90% হকারই কিন্তু গ্রাম থেকে আসা, পৌরসভা এলাকার মধ্যে নয়। সেই ক্ষেত্রে আমরা যেটা ঠিক করেছি, এরপরে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই গাইডলাইন বেঁধে দেবে, যে গাইডলাইন বেঁধে দেবে সেইভাবেই আমরা চলব। আমরাও একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করব, তাদের নামের তালিকা, ফোন নম্বর, সব অ্যাড্রেস দিয়ে। এবং আমরা সেখানে কোথাও স্থায়ীভাবে কোনো কনস্ট্রাকশন করতে দেব না। আমরা বলবো 4 চাকার গাড়ি তোমরা তৈরি করো, সারাদিন মাল বিক্রি করবে তোমরা, যখন বাড়ি যাবে গাড়িটা বাড়িতে নিয়ে যেতে হবে। বাড়ি নিয়ে গেলে আমরা ওই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, ভোরবেলা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড় ঝুড় দিয়ে পরিষ্কার করে দেব, জল টল দিয়ে পরিষ্কার করব। আবার যখন তুমি ব্যবসাটা করবে সেরকমভাবে তুমি ওই গাড়িটা নিয়ে আসবে। যেমন দিল্লিতে, চেন্নাইতে, রাজস্থান, গুজরাটে আমরা দেখেছি
হ্যাঁ মোবাইলই, হ্যাঁ ওটা। কিন্তু কংক্রিট হয়ে যদি বসে কনস্ট্রাকশন করে, তাহলে ফুটপাতের লোকদের ফুটপাত যেতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়, মানুষকে রাস্তার মধ্যে চলাফেরা করতে হয়, নানা রকম অসুবিধা হয়, যানজট হয়। এত কিছু করার পরে এবং আমি আরো বলি যে আরো যেটা আমার ভেন্ডিং একটা কমিটি আছে, আজকে মিটিং আছে, ভেন্ডিং জোন আমরা নির্দিষ্ট করে দেব, যে ওই জোনের ওই অতটা এলাকায় আপনারা ব্যবসা করতে পারবেন, আপনার সময় মতো আপনারা সেটা করবেন। এটা ভেন্ডিং কমিটির আজও মিটিং আছে, গভর্নমেন্টের একটা নীতি আছে, সেই নীতি অনুযায়ী আমরা এটা করব। এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী যখন যেরকম নির্দেশ দেবেন ঠিক সেভাবেই আমরা কাজটা করব। এই হকার উচ্ছেদ, হকার বসানো নিয়ে যে কথা বলছেন আপনি, তাতে আপনার দলের যদি কোনো কাউন্সিলর যদি তারা এই ধরনের মুখ্যমন্ত্রীর বার্তাকে যদি না মানেন, বিং এর চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কি স্টেপ নেবেন? মুখ্যমন্ত্রী যে কথা বলবেন, যে নির্দেশ দেবেন, সেটা যারা অমান্য করবে, যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শহরে আমি কালকে এসছি, আপনার শহরে বহুবার এসছি, আপনার সঙ্গে সম্পর্ক ভালো আমার। রাজবাড়ি থেকে বেশ কিছু জায়গায় কার্যত খানাখন্দরে ভর্তি এবং রাস্তার দুধারে জঞ্জালে পরিণত রয়েছে। বড় বড় হোটেল এবং বড় বড় বাড়ি ডাস্টবিন কার্যত ফেলে দিয়েছে। আমি টোটোয় করে যাচ্ছি না, কোমর ভেঙে যাওয়ার জোগাড়। এই ব্যাপারে আপনার কোনো আপনি জানেন? শহরের কুচবিহার শহরের যে পাকা রাস্তাগুলো রয়েছে, এই রাস্তাগুলো মেনটেন করে হলো পিডব্লিউডি, অর্থাৎ কুচবিহার মহারাজার সাথে গভর্নমেন্টের যে চুক্তিটা হয়েছিল, মার্জার এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্ট 1950 সালে, সেই এগ্রিমেন্ট অনুযায়ী কিছু কিছু কাজ স্ট্যাটাসকো মেনটেন করার কথা লেখা রয়েছে, যার মধ্যে এই কুচবিহার শহরের পিচের যে রাস্তাগুলো, সেই যে চুক্তি অনুযায়ী 1950 সালের মার্জার চুক্তি অনুযায়ী পিডব্লিউডি মেনটেন করে। আমরা পিডব্লিউডিকে আমি দায়িত্ব নেওয়ার পরে 42টা রাস্তা সংস্কার করা, উঁচু করা, চওড়া করার জন্য লিখিতভাবে জানিয়েছি, এবং 27টা কালভার্ট, জল নিকাশি ব্যবস্থা আরও সুন্দর করার জন্য, মসৃণ করার জন্য 27টা কালভার্ট করার জন্য দিয়েছি। পিডব্লিউডি সাথে অনেকগুলো মিটিংও করেছি। ইতিমধ্যে পিডব্লিউ বলেছে যে 8টা রাস্তা অনুমোদন পেয়েছে, বৃষ্টি না কমলে সেই রাস্তাগুলো সংস্কার করা যাবে না, কারণ পিচের রাস্তা একটা মিনিমাম টেম্পারেচার লাগে, 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস যদি টেম্পারেচার না হয়, তাহলে সেই পাকা রাস্তা করা যায় না, পাকা রাস্তাটা টেকে না। কালকেও আমার সাথে কথা হয়েছে, বৃষ্টি থামলেই, একটু ড্রাই সিজন হলেই ওই রাস্তাগুলোর কাজ শুরু হবে। তো আমি যখন পার্লামেন্টারি সেক্রেটারি ছিলাম, পিডব্লিউডি মমতা ব্যানার্জি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তখন 12 সালে আমি যে রাস্তাগুলো করেছিলাম, ঠিকঠাকভাবে রাস্তাগুলো করার কারণেই 12 বছর কিন্তু টিকলো রাস্তাগুলো, 11 থেকে 12 বছর টিকলো। না, এটা অনেক বছর হয়ে গেছে। আমি আসার আগে তো আর উদ্যোগও নেওয়া হয়নি, আসার পরেই চিঠিপত্র দিয়ে করা হয়েছে। তো ফান্ডেরও একটু ক্রাইসিস ছিল ওদের, বলছে ওরা এখন ফান্ডটা কিছুটা পেয়ে গেছে, 8টা রাস্তা ওরা বর্ষাটা কমলেই ওরা করে দেবে। দুটো প্রশ্ন আছে। রাজবাড়িতে কাল দেখছিলাম অন্ধকার, দেখছিলাম, মনটা খারাপ লাগছিল, যদিও বিদ্যুতের কষ্টকারী মুখ্যমন্ত্রী বলেছেন। না, আমি একটা কথা বলি, আপনার প্রশ্ন বুঝে গেছে, রাজবাড়িটা আমাদের রাজ্য সরকারের অধীনে নেই। রাজবাড়িটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রত্নতত্ত্ব যে বিভাগ আছে তাদের মেনটেনেন্স, তাদের সবকিছু তাদের। আমাদের ওখানে কিন্তু কোনো কিছু করার নেই। একটা সময় আমরা ওখানে পৌরসভার থেকে, প্রশাসনের থেকে লাইটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, কিন্তু পরবর্তী সময়ে সেন্ট্রাল গভর্নমেন্ট ওটা আমাদের বন্ধ করে দিয়েছে, ওখানে কিছু করাটা। ন্যাচারালি ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট, ওরাই ঠিক করে, ওরা লাইট জ্বালাবে না, অন্ধকারে রাখবে না আলোতে রাখবে, ওরা ওটা ঠিক করবে। এবং কুচবিহার শহরকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হেরিটেজ শহরের স্বীকৃতি দিয়েছে, ইতিমধ্যেই তার কাজও শুরু হয়ে গেছে। এই যে একটা ইলেকশন 4 মাস ধরে চলল, এতে অনেক কাজ গতি স্তব্ধ হয়ে গেছে। এই গতি আনতে আবার সময় লাগবে। সেন্ট্রাল গভর্নমেন্ট এই যে 4 মাস ধরে একটা ইলেকশন করে, এতে যে কত ক্ষতি হয় ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিশেষ করে, সেটা কিন্তু যারা আমরা দায়িত্বে আছি তারা বুঝতে পারি। আরেকটা রাজবাড়ির কথা আমি বুঝলাম, যেহেতু কেন্দ্রের ব্যাপার, কেন্দ্র আলো জ্বালাবে না, কেন্দ্র বন্ধ করবে, সেটা কেন্দ্র ঠিক করবে। আরেকটা বিষয় দেখলাম, যদিও রুটি কাপড়া মাখানোর প্রশ্ন, টোটো দৌরাত্ম আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দেখুন, টোটো দৌরাত্ম বলে কিছু নয়,
যে সমস্ত ছেলেপেলে আছে শিক্ষিত ছেলেপেলে তারা টোটো চালায়, এটা মানবিক একটা দিক। সুতরাং মানবিক দিকের দিকে লক্ষ্য রেখে আমরা টোটো যারা চালায় তাদের উপর হস্তক্ষেপ করি না। আমরা তাদের এটুকু বলি যে অযথা রাস্তায় যাতে ভিড় করা না হয়, কোথাও যাতে গাড়ি পার্কিং না করা হয়, টোটোগুলো মুভমেন্টের মধ্যে থাক। মুভমেন্টের মধ্যে যদি থাকে তাহলে কোনো অসুবিধা হয় না। কিন্তু কোনো রাস্তার উপরে দাঁড়ায় যদি লাইন করে, দুটো তিনটে লাইন করে যদি পার্কিং করে তাহলে যানজট তৈরি হয়। তাদের নিয়ে আমরা অনেকবার মিটিংও করেছি, কথাও বলেছি, অনেক সময় হয়ে যায় যানজট। আমি শেষ করবো, সেটা হচ্ছে কালকে আমি যখন কোতোয়ালি থানার পাশ দিয়ে আসছিলাম ওখানে অ্যাবান্ডেন্ট গাড়ি প্রচুর পড়ে আছে। কারণ যে এক তো বর্ষাকাল, প্রচুর জল জমে, মশা লার্ভা তৈরি হয়, ডেঙ্গি প্রকোপ বাড়ে। যেহেতু বিগে চেয়ারম্যান, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বর্ষিয়ার নেতা, আপনি পলিটিক্যাল সিস্টেম জানেন, অ্যাবান্ডেন্ট গাড়ি আবর্জনা জল জঙ্গল যদি জমা থাকে সেগুলোর ব্যাপারে তো আপনাকে উদ্যোগ না। ওটা ওই পুলিশকে চিঠিও দিয়েছি, এসপিকে, আগের এসপিকে চিঠিও দিয়েছি, অনেক মিটিংও বলেছি। ওদের একটা ল্যান্ড ওরা নিয়েছে রাজারহাটের কাছে, যেখানে আরটিও অফিস করেছে। ওরা অনেক গাড়ি ওখানে স্থানান্তরিত করেছে, কিছু গাড়ি এখানে আছে, খুব সদ্যই ওরা স্থানান্তরিত করবে। ওদের এতদিন জায়গা ছিল না। ন্যাচারালি যে সমস্ত অ্যাক্সিডেন্টের গাড়ি বা সিজ করা গাড়ি ওরা থানার সামনে রাস্তার উপরই রাখতো, সেই গাড়ি, প্রচুর গাড়ি ওরা নিয়ে চলে গেছে ওখানে। আরও 2, 4, 10, 20টা গাড়ি আছে। আমার মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি গাড়িগুলো নিয়ে যাবে। এটা আপনি ঠিকই বলেছেন, পড়ে থাকা গাড়ি, সেখানে জল জমে, ডেঙ্গু ম্যালেরিয়ার লার্ভার ওখানে তৈরি হয়, আতুরঘর তৈরি হয়। তো ওটা ঠিকই বলেছেন, ওটা আমরা উদ্যোগ নেওয়াই আছে। 8-10টা গাড়ি এখন আছে, এই 8-10টা গাড়ি ওরা বলছে খুব শীঘ্রই ওরা ওখানে স্থানান্তরিত করবে। অনেক অনেক ধন্যবাদ। রাজনীতির কথা আপনার সঙ্গে আমরা বাড়িতে হবে, কারণ আপনি তো কোচবিহারের চাণক্য, এটা আমি অন্তত জানি। আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ। আপনি বরাবরই খুব কষ্ট কথা বলেন, ছোটকাটা আপনি, এটা নিয়ে অনেকে জানে। যাই হোক, নমস্কার আপনাকে। থ্যাংক ইউ। तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी, क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये मैसी। বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ঠিকানা NH2 ফেরিঘাট, ফাগুপুর, বর্ধমান। মোবাইল নাম্বার 9734689494 অথবা যোগাযোগ করুন 9733149494।